আসসালামু আলাইকুম। এমএস ম্যাথ করে সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ারের অর্থাৎ অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের অর্থাৎ গণিত বিভাগের ডিসক্রিট ম্যাথমেটিক্স অর্থাৎ বিচ্ছিন্ন গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে এই বিচ্ছিন্ন গণিতের আজকে আমি চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। তাহলে এই চ্যাপ্টার 1 হচ্ছে গাণিতিক যুক্তিবিচার। তাহলে এই চ্যাপ্টার 1 করার আগে আমাদের কিছু বেসিক বিষয় জানতে হবে, অর্থাৎ যেগুলো জানলে আমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো করতে এবং বুঝতে অনেক সহজ হয়ে যাবে। তাই আমি এই অধ্যায়ের ম্যাথগুলো করার আগে আমি বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপর আমি ম্যাথে চলে যাব। তো আজকে আমি শুধু এই অধ্যায়ের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে এই অধ্যায়ের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। তাহলে প্রথমে এখানে লিখেছি সংযোজক, তারপর নাম, তারপর চিহ্ন। তাহলে এখানে হলো যদি প্রশ্নে কখনো দেখি না অথবা নয় হয় তাহলে সেটাকে চিহ্নিত করতে হবে নাকরণ দ্বারা, এবং এই নাকরণের চিহ্ন হবে এই যে এটা। আবার যদি প্রশ্নে দেখি এবং কথাটা আছে তাহলে সেটাকে চিহ্নিত করতে হবে যোজন দ্বারা, এবং চিহ্নটা হবে এটা। আবার যদি দেখি অথবা অর্থাৎ বাংলায় অথবা, তাহলে সেটাকে বলবো এই গাণিতিক যুক্তিবিচারের ক্ষেত্রে সেটাকে বলবো বিয়োজন, আর বিয়োজনের চিহ্নটা হবে এটা। তাহলে এটার নাম হচ্ছে যোজন চিহ্ন। তাহলে আবার এই যোজনের চিহ্নের মাথায় যদি এরকম দাঁড়িয়ে থাকে ওটাকে বলবো বর্জনশীল যোজন। আবার এটা হলো বিয়োজন, আবার এটার মাথায় যদি এইরকম দাঁড়িয়ে থাকে তাহলে সেটাকে বলবো বর্জনশীল বিয়োজন। একটা নোট দিয়ে রেখেছি। তাহলে এখানে লেখা আছে নোটটি হলো যদি এবং তবে হলে নাম হবে সত্যায়ন বা একমুখী সত্যায়ন। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যদি কখনো আমরা প্রশ্নে দেখি যদি এবং তবে উল্লেখ আছে তাহলে সেখানে বুঝবো অবশ্যই সত্যায়ন হবে, এবং সত্যায়নটা হবে একমুখী সত্যায়ন। আর একমুখী সত্যায়নের চিহ্ন হচ্ছে এটা অথবা এটা। তাহলে এই চিহ্ন মানে বুঝবো আমরা একমুখী সত্যায়ন। এবং প্রশ্নে যদি এবং তবে থাকে তাহলে বুঝবো সেটাতে একমুখী সত্যায়ন হবে, এবং সুতরাং হলেও একমুখী সত্যায়ন হবে। তাহলে কি বুঝলাম? যদি প্রশ্নে যদি এবং তবে থাকে তাহলে একমুখী সত্যায়ন হবে, এবং সুতরাং কথাটা থাকলে একমুখী সত্যায়ন দ্বারা চিহ্নিত করতে হবে, যার চিহ্ন হচ্ছে এটা একমুখী সত্যায়নের চিহ্ন। আবার প্রশ্নে যদি এবং কেবল যদি থাকে তাহলে সেটাকে দ্বিমুখী সত্যায়ন দ্বারা চিহ্নিত করতে হবে, এবং দ্বিমুখী সত্যায়নের চিহ্ন হচ্ছে এটা, অর্থাৎ দুই দিকে চিহ্নটা থাকবে, এটা হলো দ্বিমুখী সত্যায়ন। অর্থাৎ দ্বিমুখী সত্যায়ন এটা, আমরা এটাকে এভাবেও থাকতে পারি দ্বিমুখী সত্যায়ন, এভাবেও থাকতে পারি দ্বিমুখী সত্যায়ন। অর্থাৎ দ্বিমুখী সত্যায়নকে আমরা এভাবেও চিহ্নিত করতে পারি, এভাবেও চিহ্নিত করতে পারি। অর্থাৎ প্রশ্ন যদি বাংলা কথা দিয়ে যদি এবং কেবল যদি থাকে তাহলে সেটাকে দ্বিমুখী সত্যায়ন দ্বারা চিহ্নিত করবো। দ্বিমুখী সত্যায়ন চিহ্ন হচ্ছে এটা, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটাকে বলবো আমরা একমুখী সত্যায়ন, এটাকে বলবো আমরা দ্বিমুখী সত্যায়ন। এগুলো ভালোভাবে জেনে নিন। তারপর এটাকে বলবো যোজন, এটাকে বলবো বর্জনশীল যোজন, এটাকে বলবো বিয়োজন, এটাকে বলবো বর্জনশীল বিয়োজন, কারণ এগুলো আমাদের এর বিশেষ প্রয়োজন হবে। এবার আসি নাকরণ উক্তি। নাকরণ উক্তিটা কিভাবে চিন্তা করবো? যে কোনো উক্তি পি হইলে তার নাকরণ উক্তি পি দিয়ে এটা দ্বারা চিহ্নিত করাবো, এবং যদি কিউ হয় তাহলে নাকরণ উক্তি কিউ দিয়ে চিহ্ন দেবো, তাহলে বুঝবো নাকরণ উক্তি। তাহলে যদি পি ইকুয়াল টি হয় অর্থাৎ পি ইকুয়াল সত্য হয় তাহলে পি এর নাকরণ হবে মিথ্যা। আবার যদি পি ইকুয়াল মিথ্যা হয় অর্থাৎ এফ হয় তাহলে পি এর নাকরণ হবে সত্য। আবার যদি কিউ ইকুয়াল সত্য হয় অর্থাৎ টি হয় তাহলে কিউ এর নাকরণ হবে মিথ্যা অর্থাৎ এফ হবে। আবার কিউ এর সমান যদি এফ হয় অর্থাৎ মিথ্যা হয় তাহলে কিউ এর নাকরণ হবে অর্থাৎ সত্য। আশা করি বুঝতে পেরেছেন, যখন একটা মান থাকবে
তাহলে অর্থাৎ সত্য থাকবে এবং ওইটা নাকরণ করলে মিথ্যা হবে, আর যদি মিথ্যা দেওয়া থাকে ওইটা নাকরণ করলে সত্য হবে। অর্থাৎ নাকরণ মানে হলো ওইটার বিপরীত। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি ছক নির্ণয়। কিভাবে ছক নির্ণয় করতে হবে? যদি উক্তি দুইটি এবং পি ও কিউ হয় তাহলে ছক হবে 2n ইকুয়াল 2 এর উপর স্কয়ার সমান 60টি, এবং উক্তি তিনটি হলে ছক হবে 2 এর উপর n, তাহলে 2 কিউব সমান 8টি। অর্থাৎ পি কিউ আর সহ হলো 9টি। অর্থাৎ এটা থেকে বুঝলাম যদি কখন উক্তি দেখি পি এবং কিউ অর্থাৎ দুইটা উক্তি আছে, তখন এই দিক দিয়ে ছক হবে মেন ছক 4টি, কিন্তু ওই সত্যায়নের প্রশ্নের মানগুলো সহ হবে 5টি। অর্থাৎ যদি কখনো উক্তি দেখি দুইটা তাহলে আমাদের এদিক ঘর হবে কয়টা? ঘর হবে হচ্ছে 5টা। আর যদি পি কিউ আর তিনটা উক্তি দেখি তাহলে এদি আমাদের মেন ঘর 8টা, কিন্তু ওই প্রশ্নের উল্লেখিত মান সহ, অর্থাৎ প্রশ্নের উল্লেখিত মান বলতে হচ্ছে যেমন এই যে পি যোজন কিউ, তারপর হলো একমুখী সত্যায়ন কিউ, এইরকম মান তো বের করতে বলবে। তাহলে এই রকমের জন্য আমাদের একটা ঘর বেশি লাগবে। অর্থাৎ মেন কথা হচ্ছে যদি দুইটা উক্তি থাকে তাহলে মোট ঘরে এই দিক দিয়ে হবে 5টা, আর এই দিক দিয়ে কয়টা হবে প্রশ্নের উপর নির্ভর করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা যখন ম্যাথ করব তখন বুঝবো। তাহলে আমরা সব সময় যদি এই দিক দিয়ে থাকে, অর্থাৎ এই দিক দিয়ে হবে, যদি উক্তি পি এবং কিউ থাকে তাহলে অবশ্যই এই দিক দিয়ে 5টা হবে। আমি আবারও বলছি, যদি উক্তি দুইটা থাকে অর্থাৎ পি ও কিউ থাকে তখন এই দিক দিয়ে সবসময় ঘর 5টা হবে। কয়টা হবে? 5টা। এরকম 1 2 3 4 5। আর এই দিক দিয়ে কয়টা হবে তা আমরা বলতে পারি না, কারণ এই দিক দিয়ে কয়টা হবে তা প্রশ্নের উপর ডিফারেন্স করবে। অর্থাৎ এইরকম যে প্রশ্ন থাকবে এটার উপর ডিফারেন্স করবে। তা আমরা যখন ম্যাথ করব তখন আরও পুরোপুরিভাবে ক্লিয়ার হব। এরপর যখন তিনটা উক্তি থাকবে অর্থাৎ পি কিউ আর, তখন এই দিক দিয়ে ঘর হবে 9টা সবসময়। তাহলে আমরা কি বুঝলাম? যখন উক্তি দুইটা থাকবে তখন এই দিক দিয়ে ঘর হবে সবসময় 5টা, আর যখন তিনটা থাকবে উক্তি পি কিউ আর তখন এদিক দিয়ে ঘর হবে 9টা। আশা করি বুঝতে পেরেছেন। যেমন এখানে পি কিউ আর তিনটা উপাদান আছে, সেই কারণে ঘর হবে এইটা সহ 9টা, যে 1 2 3 4 5 6 7 8 9। আর যদি দুইটা থাকে তাহলে এদিক দিয়ে ঘর হবে কয়টা? 4টা। তাহলে এখানে যেহেতু পি কিউ আর আছে তাহলে এই দিক দিয়ে হবে 9টা। এখন প্রশ্ন হচ্ছে যখন আমাদের তিনটা উক্তি থাকবে তখন তো এই দিক দিয়ে বুঝলাম ঘর হবে কি 9টা, কিন্তু এখন হচ্ছে মূল বিষয় যেটা সেটা হচ্ছে যদি কখনো তিনটা উপাদান থাকে তখন আমরা পি এর মান, কিউ এর মান, আর এর মানগুলো কি লিখবো? তাহলে যখন তিনটা উপাদান দেখবো তখন আমরা পি এর মানটা যেভাবে সাজাবো সেটা হচ্ছে যেমন পি কিউ আর, এখানে তিনটা উক্তি আছে, তাহলে আমরা জানি যে যদি কখনো তিনটা উক্তি থাকে তাহলে সত্য হলো 2 এর উপর, অর্থাৎ 2 এর উপর কিউব সমান 8, অর্থাৎ মেন ঘর হচ্ছে 8টা, আর পি কিউ আর এর জন্য হচ্ছে একটা, তাহলে মোটে হচ্ছে 9টা। তাহলে আমাদের এখানে মেন ঘর কিন্তু 8টা। তাহলে পি এর জন্য মানটা হবে, তাহলে প্রথম সাইডটা সত্য পরের সাইডটা মিথ্যা। কেসের ক্ষেত্রে যদি কখনো তিনটা উক্তি থাকে। আবার কিউ এর ক্ষেত্রে হবে প্রথম দুইটা সত্য পরের দুইটা মিথ্যা, আবার প্রথম দুইটা সত্য পরের দুইটা মিথ্যা। এটা হচ্ছে নিয়ম, পি এর মান বসানোর নিয়ম এবং কিউ এর মান বসানোর নিয়ম। এবার আর এর মান বসানোর নিয়ম হচ্ছে একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। অর্থাৎ পি এর মান বসানোর নিয়ম হচ্ছে প্রথম সাইডটা সত্য পরের সাইডটা মিথ্যা, আবার কিউ এর মান বসানোর সত্য হচ্ছে প্রথম দুইটা সত্য পরের দুইটা মিথ্যা, আবার প্রথম দুইটা সত্য পরের দুইটা মিথ্যা। আর এর মান বসানোর নিয়ম হচ্ছে একটা সত্য একটা মিথ্যা, অর্থাৎ এটা যদি সত্য হয় তারপর একটা মিথ্যা, অর্থাৎ প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, আবার দ্বিতীয়টা সত্য চতুর্থটা মিথ্যা, পঞ্চমটা সত্য ষষ্ঠটা মিথ্যা, অর্থাৎ তারপর সপ্তমটা সত্য অষ্টমটা মিথ্যা। অর্থাৎ মেন কাজ হচ্ছে এইভাবে আমরা মনে থাকবো পি এর ক্ষেত্রে প্রথম সেটটা সত্য পরের সেটটা মিথ্যা,
আর কিউবের ক্ষেত্রে প্রথম দুইটা সত্য, পরের দুইটা মিথ্যা, আবার দুইটা সত্য দুইটা মিথ্যা। আর এর ক্ষেত্রে মনে হবে একটা করে সত্য একটা করে মিথ্যা হবে, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, এইভাবে হবে। এখানে নোট দিয়ে রেখেছে পি কিউ আর যে তিনটি উপাদান হলে পি এর ক্ষেত্রে প্রথম সেটটি সত্য অর্থাৎ টি এবং পরের সেটটি এফ। কিউ এর ক্ষেত্রে প্রথম দুটি সত্য এবং তারপরে দুটি এফ, আবার প্রথম দুটি পরের দুটি এফ, এভাবে চলবে। এটা হলো কিউ এর ক্ষেত্রে। আবার আর এর ক্ষেত্রে হচ্ছে প্রথম এটি পরে এফ, অর্থাৎ আর এর ক্ষেত্রে প্রথম এটি হবে পরে এফ হবে, আবার প্রথম এটি তারপরে এইভাবে চলবে আটটা। তাহলে একটু দেখলে বুঝতে পারবেন। তাহলে এটা মনে রাখবেন, এইভাবে পি এর মান এভাবে লিখতে হয়, কিউ এর মান এভাবে লিখতে হয়, আর এর মান এভাবে লিখতে হয়। এরপরে যদি উক্তি দুটি হয় তাহলে আমরা কি জানি, মেন ঘর হয় সাইডটা, এই যে 1 2 3 4, আর পি কিউ উক্তি সহ হলো মোটে 5টা। অর্থাৎ মূল কথা হচ্ছে যদি উক্তি দুইটা থাকে তাহলে শর্টকাট নিয়ম আছে মোটে ঘর হবে 5টা। তাহলে এখানে পি এবং কিউ লিখলাম। আর দুইটা উক্তি থাকলে তখন পি লেখার নিয়মটা হচ্ছে কি, প্রথম দুইটা সত্য পরের দুইটা মিথ্যা, প্রথম দুইটাতেই পরের দুইটা এফ। আর কিউ এর মানটা লেখার নিয়ম হচ্ছে টি এফ টি এফ, অর্থাৎ প্রথম এটি তারপরে আবার টি তারপর এফ। তাহলে এখানে নোট দিয়ে গেছে যদি উক্তি পি এবং কিউ এর ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে প্রথম দুইটা টি পরের দুইটি এফ এবং কিউ এর ক্ষেত্রে প্রথম এটি পরে এফ। আশা করি বুঝতে পারছেন দুইটা উক্তি কিভাবে, দুইটা উক্তি থাকলে কিভাবে পি এবং কিউ এর মান বসাতে হয় এবং তিনটা উক্তি থাকলে কিভাবে পি কিউ আর এর মান বসাতে হয়। তাছাড়া আমরা ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাব। এবার হলো যোজন উক্তির ক্ষেত্রে। তাহলে যোজন চিহ্ন কি জানি আমরা এটা, তাহলে এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন, কারণ এইগুলো আমাদের ম্যাথে খুবই প্রয়োজন হবে এবং এইগুলো ম্যাথের প্রয়োজনীয় জিনিস এই অধ্যায়ে। তাহলে যখন যোজন উক্তিটা থাকবে তখন যোজন উক্তির ক্ষেত্রে হলো যখন সবগুলো সত্য তখনই সত্য এবং অন্যথায় মিথ্যা হবে। যেমন পি কিউ, তাহলে পি এর মান বসাবো কিউ এর মান বসাবো, তাহলে যদি যেহেতু দুইটা উক্তি সেজন্য পি এবং কিউ এর মান বসানোর নিয়ম আমরা একটু আগে শিখে আসলাম, সেইগুলো বসালাম। তাহলে এবার করবো যোজন, তাহলে পি যোজন কিউ। তাহলে কি যোজন উক্তির ক্ষেত্রে কি নিয়মটা হলো, যখন সবগুলো সত্য তখনই সত্য আর বাকিগুলো মিথ্যা। তাহলে যখনই সবগুলো সত্য তাহলে এইটা সত্য, এই সবগুলো সত্য সে কারণেই সত্য, আর বাকিগুলো মিথ্যা। কারণ কি এখানে একটা সত্য একটা মিথ্যা, আবার এখানে একটা মিথ্যা একটা সত্য, এবার এখানে হলো দুইটাই মিথ্যা। তাহলে সে কারণে এখানে বলছে সবগুলোই সত্য হওয়া লাগবে, অর্থাৎ যোজন উক্তির ক্ষেত্রে যখন সবগুলো সত্য হবে তখনই সত্য আর অন্যটা হবে মিথ্যা। আশা করি বুঝতে পারছেন যোজন উক্তিটা কি। এবার আসি বিয়োজন উক্তি। বিয়োজন উক্তির ক্ষেত্রে হচ্ছে এইটাকে বিয়োজন উক্তি দ্বারা চিহ্নিত করা হয়, যে একটু আগেই দেখে এসেছি আমরা। তাহলে বিয়োজন উক্তির সত্যটা আছে, বিয়োজন উক্তিতে যখন সবগুলো মিথ্যা তখনই মিথ্যা এবং অন্যথায় সত্য। তাহলে যোজন উক্তির ক্ষেত্রে পেলাম যখন সবগুলো সত্য তখনই সত্য বাকিগুলো মিথ্যা, আর বিয়োজন উক্তির ক্ষেত্রে যখন সবগুলোই মিথ্যা তখনই মিথ্যা অন্যথায় সত্য। তাহলে এখানে এই যে এইটা অর্থাৎ এই সবগুলো মিথ্যা সেখানে মিথ্যা আর বাকিগুলো হলো সত্য। কারণ কি এখানে সবগুলো সত্য আর এখানে কি একটা সত্য একটা মিথ্যা একটা মিথ্যা একটা সত্য। তাহলে মূল জিনিস যেটা মনে রাখবো সেটা হল বিয়োজন উক্তির ক্ষেত্রে যখন সবগুলো মিথ্যা হবে তখনই মিথ্যা আর অন্যথায় সত্য। সেই কাজটা আমি এখানে করেছি। দেখেন তাহলে বিয়োজন উক্তির ক্ষেত্রে তাহলে এই যে এই দুইটা মিথ্যা অর্থাৎ সবগুলো মিথ্যা সেখানে মিথ্যা হয়েছে, আর বাকিগুলো এই সত্যের সাথে মিলে নেই সে কারণে সত্য হয়েছে। এবার আসি বর্জনশীল বিয়োজন উক্তি। তাহলে বর্জনশীল বিয়োজন উক্তি, তাহলে এটাকে বর্জনশীল বিয়োজন উক্তি দ্বারা চিহ্নিত করা, অর্থাৎ বিয়োজন উক্তির সাথে এই দাঁড়িয়ে থাকলে এটাকে বলে বর্জনশীল বিয়োজন উক্তি। বর্জনশীল বিয়োজন উক্তির নিয়মটা হচ্ছে যখন সবগুলো সত্য তখন মিথ্যা, আবার যখন সবগুলো মিথ্যা তখন মিথ্যা অন্যথায় সত্য, অথবা একটি সত্য একটি মিথ্যা হইলে সত্য অন্যথায় মিথ্যা। শর্টকাট নিয়ম আছে কি যখন একটি সত্য এবং একটি মিথ্যা হবে তখনই সত্য হবে বর্জনশীল উক্তির ক্ষেত্রে, আর বাকিটা মিথ্যা হবে। তাহলে যেমন এখানে একটা সত্য একটা মিথ্যা সে কারণে হয়েছে সত্য, আবার এখানে একটা মিথ্যা একটা সত্য সে কারণে হয়েছে সত্য, আর বাকিগুলো মিথ্যা। তাহলে বর্জনশীল বিয়োজন উক্তির ক্ষেত্রে মনে রাখবো, তাহলে একটা সত্য একটা মিথ্যা হলে তখনই সত্য অন্যথায় মিথ্যা। তাহলে একটা সত্য একটা মিথ্যা সে কারণে সত্য হয়েছে, একটা মিথ্যা একটা সত্য কারণে সত্য হয়েছে, আর বাকিগুলো মিথ্যা। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখন আসি একমুখী সত্যায়ন। তাহলে একমুখী সত্যায়নের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে একমুখী সত্যায়নের ক্ষেত্রে প্রথমটি সত্য হওয়া লাগবে এবং পরেরটি মিথ্যা হলে তখনই সে মিথ্যা এবং অন্যথায় সত্য হবে।
অর্থাৎ একমুখী সত্যায়নের ক্ষেত্রে কি হওয়া লাগবে, প্রথম মানটা সত্য হওয়া লাগবে এবং পরেরটা মিথ্যা হওয়া লাগবে। হইলে তখনই সে মিথ্যা হবে, আর অন্যথায় সত্য হবে। এই সত্য না মানলে তাহলে সত্য হবে। তাহলে অর্থাৎ একমুখী সত্যায়নের ক্ষেত্রে প্রথম মানটা টি এবং পরের মানটা যদি এফ হয় তাহলে তখন নিশ্চিহ্ন হবে মিথ্যা, আর অন্যথায় সত্য। তাহলে এই পি এবং কিউ এর মান বসালাম আর একমুখী সত্যায়ন বসালাম। তাহলে একমুখী সত্যায়নের নিয়ম কি বললাম, প্রথমটা সত্য হওয়া লাগবে, পরেরটাই মিথ্যা হওয়া লাগবে। তাহলে তখন নিশ্চিহ্ন মিথ্যা আর অন্যথায় সত্য। তাহলে এখানে দেখেন প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা, এই কারণে হয়েছে মিথ্যা। আবার দেখেন এখানে প্রথমটা মিথ্যা, পরেরটা সত্য। এই সত্যের সাথে কি বলছে, মেলে নাই, কারণ এখানে বলছে প্রথমটা সত্য এবং পরেরটা মিথ্যা হওয়া লাগবে। এখানে কিন্তু প্রথম মিথ্যা পরে সত্য, তাহলে এই সত্যের সাথে মেলে নাই, সেই কারণে এখানে মিথ্যা হবে না। অর্থাৎ শুধু এই নিয়মটা, অর্থাৎ এইটাই শুধু এই সত্যের সাথে মিলছে, অর্থাৎ প্রথমটা সত্য পরেরটা মিথ্যা। তাহলে যেহেতু এখানে বলছে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা, হলো মিথ্যা, বাকিগুলো কি সত্য। কারণ কি, বাকিগুলো একটাও এই সত্যের সাথে মেলেনি, সে কারণে বাকিগুলো সত্য, অর্থাৎ ঠিক। এবার দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে, তাহলে দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, তার দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যদি সবগুলো সত্য এবং সবগুলো মিথ্যা হয় তাহলে তখন নিশ্চিত সত্য হবে এবং অন্যথায় মিথ্যা হবে। তাহলে কি পাইলাম, দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে যদি সবগুলো সত্য হয় তখনই পাবো সত্য এবং সবগুলো মিথ্যা হইলেও সত্য আর অন্যথায় মিথ্যা। অথবা একটা বলতে পারি একটি সত্য এবং একটি মিথ্যা হইলে মিথ্যা এবং অন্যথায় সত্য। তাহলে একটি সত্য এবং একটি মিথ্যা হইলে মিথ্যা আর অন্যথায় সত্য। অর্থাৎ এখানে নির্দিষ্ট করে বলে নাই বলে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হওয়া লাগবে, আর প্রথমটা মিথ্যা পরেরটা সত্য হওয়া লাগবে। তাহলে এখানে হলো আমাদের কাজ হচ্ছে একটা সত্য একটা মিথ্যা হইলেই হবে। তাহলে তখন একটা সত্য এবং একটা মিথ্যা হইলেই তখন এসে মিথ্যা, অন্যটাই সত্য। দেখেন এখানে একটা সত্য একটা মিথ্যা, সে কারণে মিথ্যা, আবার এখানে একটা মিথ্যা একটা সত্য, সে কারণে মিথ্যার বাকিগুলো সত্য। তাহলে আবার এই নিয়মটা যদি আসি, তাহলে এই নিয়মটার ক্ষেত্রে কাজ হচ্ছে যখন সবগুলো সত্য তখনও সত্য, যখন সবগুলো মিথ্যা তখনও সত্য। তাহলে এখানে যখন সবগুলো সত্য সে কারণেই সত্য, আবার এখানে সবগুলো মিথ্যা সে কারণেই সত্য। অর্থাৎ আমরা এটা দিয়েও করতে পারবো, এটা দিয়েও করতে পারবো। অর্থাৎ প্রথম নিয়মটা হচ্ছে যখন সবগুলো সত্য তখন সত্য এবং যখন সবগুলো মিথ্যা তখনও সত্য। কিসের ক্ষেত্রে, দ্বিমুখী সত্যায়নের ক্ষেত্রে। আবার এটাও মনে রাখতে পারি একটা সত্য এবং একটা মিথ্যা হইলে হবে মিথ্যা, অন্যথা সত্য। যে কোনো প্রথমে সত্য এবং পরে মিথ্যা, আবার প্রথমে মিথ্যা পরে সত্য, যে কোনো একটা হইলে হবে। তাহলে যেমন একমুখী সত্যায়নের ক্ষেত্রে প্রথমটা সে পরেরটা মিথ্যা হইতে হবে, তখনই সে মিথ্যা হবে। কিন্তু এখানে আমাদের প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হইলেও চলবে এবং প্রথমটা মিথ্যা পরেরটা সত্য হইলেও চলবে, কারণ এখানে তো বলে দেয়নি এগুলো প্রথমটা সত্য পরেরটা মিথ্যা। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে একটা সত্য একটা মিথ্যা হইলেই মিথ্যা হবে আর অন্যথায় সত্য হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন জিনিসটা। এবার আসি যুগ্ন, তাহলে এবার আসি যুগ্ন অস্বীকারোক্তি। তাহলে যুগ্ন অস্বীকারোক্তি, অর্থাৎ যুগ্ন অস্বীকারোক্তিকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, লম্বা দিয়ে দাড়ি দিয়ে এইরকম চিহ্ন, তাহলে যুগ্ন অস্বীকারোক্তি। তাহলে যুগ্ন অস্বীকারোক্তির ক্ষেত্রে যখন সবগুলো মিথ্যা তখনই সত্য, অন্যথায় মিথ্যা হবে। তাহলে যুগ্ন অস্বীকারোক্তিটার নিয়ম হচ্ছে যখন সবগুলো মিথ্যা হবে তখনই সত্য, অন্যথায় মিথ্যা। তাহলে যখন সবগুলো মিথ্যা তখনই হবে সত্য, অর্থাৎ তখনই হবে টি আর বাকিগুলো হবে মিথ্যা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই জিনিসটা। এরপর যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রত্যেক বছরেই এটা দিয়ে আমাদের ম্যাথ এসে থাকে। অর্থাৎ এখানে আমি নোট দিয়ে রেখেছি, যেটা হচ্ছে ট্যাটোলজি। ট্যাটোলজি বা বৈধ বা স্বতঃসিদ্ধ একই জিনিস। ট্যাটোলজিও যা বৈধতা স্বতঃসিদ্ধতা, অর্থাৎ প্রশ্ন বলতে পারে একটা প্রশ্ন দিয়ে এরকম প্রশ্ন দিয়ে বলতে পারি দেখো ট্যাটোলজি, আবার কোনো একটা প্রশ্ন দিয়ে বলতে পারি বৈধ, কোনো একটা প্রশ্ন দিয়ে বলতে পারি স্বতঃসিদ্ধ। তাহলে এই তিনটাই একই জিনিস, ট্যাটোলজি বৈধ বা স্বতঃসিদ্ধ হবে একই জিনিস। তাহলে কিভাবে বুঝবো একটা ম্যাথ তখনই সে ট্যাটোলজি হবে বা বৈধ হবে বা স্বতঃসিদ্ধ হবে। তাহলে যদি দেখি যদি কোনো ছকে, অর্থাৎ আর্গুমেন্টের সর্বশেষ সমাধানের মান, অর্থাৎ কোনো ছকের সর্বশেষ মান যদি সবগুলোই সত্য হয় তখন সেটাকে ট্যাটোলজি বলবো, অথবা বৈধ বলবো বা স্বতঃসিদ্ধ বলবো। আবার
ওই ট্যাটোলজি যদি না হয় সেটাকে আমরা অবৈধ বা ফেলেসি বলতে পারি। যদি ট্যাটোলজি না হয় তাহলে ট্যাটোলজি না হবে কখন? যদি মানগুলো সবগুলো মান সত্য না হয়, তখন সেটা হবে কি? ফেলেসি বা অবৈধ। দেখেন এখানে একটা মান, তাহলে ধরেন এটা প্রশ্ন বের করতে বলছে এবং এইটা বের করার পর আমাদের সবগুলো সত্য বলেছে, এই কারণে অর্থাৎ সর্বশেষ সংখ্যা সাপোজ সত্য বেরোছে, তাহলে তখন সেটাকে আমরা বলবো ট্যাটোলজি। আজ যদি যেমন এখানে এই যে দেখেন টিএফ, তাহলে এখানে কি সবগুলো সত্য বের হয়নি, সে কারণে এটাকে বলবো আমরা ফেলেসি। আশা করি বুঝতে পারছেন ট্যাটোলজি কখন হবে, ফেলেসি কখন হবে। এবার কাজ হচ্ছে ফ্যালাসি বা যুক্তিদোষ। তাহলে ফ্যালাসিও যে জিনিস, যুক্তিদোষও সেই জিনিস। তাহলে যখন আমাদের এইটা প্রমাণ করতে বলবে তখন আমাদের অর্থাৎ ফ্যালাসি, যুক্তিদোষ এবং অসঙ্গতিপূর্ণ তিনটাই একই জিনিস। অর্থাৎ ফ্যালাসিও যা, যুক্তিদোষতা, অসঙ্গতিপূর্ণতা। অর্থাৎ কখন একটা সমাধান কে অর্থাৎ প্রশ্নের মানকে ফ্যালাসি, যুক্তিদোষ, অসঙ্গতি বলবো, কিভাবে বুঝবো? যখন আমাদের ওই প্রশ্নের সর্বশেষ ক্যালকুলেশন মানটা সবগুলো মান মিথ্যা হবে, তখন সেটাকে আমরা অসঙ্গতিপূর্ণ বলতে পারবো, ফ্যালাসিও বলতে পারবো, যুক্তিদোষও বলতে পারবো। দেখেন এখানে একটা ধরেন এইরকম একটা ম্যাথ দেওয়া থাকবে, বলবে দেখাও যে এটা অসঙ্গতিপূর্ণ, ফ্যালাসি বা যুক্তিদোষ। তখন কি দেখতে হবে? আমাদের সবগুলো মান মিথ্যা দেখতে হবে। তাহলে যদি সবগুলো মান মিথ্যা বেরোয় তখন সেটাকে অসঙ্গতিপূর্ণ, ফ্যালাসি বা যুক্তিদোষ বলবো। আবার একটা প্রশ্ন এরকম দিয়ে বলবো দেখো যে এটা ট্যাটোলজি, তখন আমাদের কি দেখতে হবে? তখন সবগুলো মান সত্য বের যদি হয় তাহলে বুঝবো এই মানটা ট্যাটোলজি। তাহলে আমরা যখন ম্যাথ করব তখন পুরোপুরিভাবে আরো ক্লিয়ার হয়ে যাব। তাহলে মেন কথা হচ্ছে আমরা ট্যাটোলজি তখনই করব যখন সর্বশেষ প্রদত্ত ছকের, অর্থাৎ যে ছকটা আমরা করবো ওই ছকের সর্বশেষ মানটা যদি সবগুলো সত্য হয় তখন সেটাকে ট্যাটোলজি বলবো, এবং সবগুলো মান যদি মিথ্যা হয় সেটাকে ফ্যালাসি, যুক্তিদোষ বা অসঙ্গতিপূর্ণ বলবো, সঙ্গতিপূর্ণ বলবো। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি এই অধ্যায়ের ম্যাথ নিয়ে আলোচনা করব। তাহলে এইগুলো যেগুলো আমি বেসিক বিষয় নিয়ে আলোচনা করলাম, এই বেসিক বিষয়গুলো আপনারা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আশা করি আপনাদের ম্যাথে কোনো সমস্যা হবে না। তাহলে আজ এ পর্যন্তই।